গোপালপুরের এক পরিত্যক্ত জমিদার বাড়ি, ছায়াঘর। অন্ধকারে ঢাকা সেই দালান ঘিরে ছড়িয়ে আছে রক্ত আর বিশ্বাসঘাতকতার কাহিনী। বহু বছর ধরে গ্রামবাসীরা বলে আসছে, রাত নামলেই ওখানে বাজে পিয়ানো, ফিসফিস করে ডাকে এক নারী, তনয়, শহরের এক তরুণ গবেষক। ইতিহাসের রহস্য খুঁজতে গিয়ে পা বাড়ায় সেই বাড়ির ভেতর, কিন্তু ভাঙা দেওয়াল, শুকনো রক্তের দাগ আর কুয়াশার মধ্যে দাঁড়িয়ে যে মেয়েটি তাকে মুক্তির আরতি জানায়, সে কি সত্যি নাকি কেবল বিভ্রম? এই গল্পে আছে প্রেমের বেদনা, পাপের পরিণতি আর মুক্তির সংগ্রাম। সাহস, বুদ্ধি আর করুণার এক ভয়ঙ্কর পরীক্ষা অপেক্ষা করছে ছায়াঘরের অন্ধকারে। আপনারা প্রস্তুত তো? বর্ষার দুপুর, গ্রামের আকাশে ঘন মেঘ, দূরে বর্জ্যের গর্জন শোনা যাচ্ছে। দক্ষিণবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম, নাম গোপালপুর। এখানকার পুরনো জমিদার বাড়ি ছায়াঘর নিয়ে বহু গুজব আছে। শোনা যায় বাড়িটা একসময় জমিদার হরনাথের রাজত্ব ছিল। তিনি নাকি মানুষের রক্তে লেখা চুক্তি করে সম্পদ বাড়াতেন। শেষ জীবনে পাগল হয়ে গিয়ে নিজের বাড়িতেই আত্মহত্যা করেন। তারপর থেকে সেই বাড়ির ভেতরে অদ্ভুত আওয়াজ, মরা গন্ধ, ছায়ার নড়াচড়া, এসব নাকি প্রায়ই দেখা যায়। তনয় কলকাতার এক কলেজের ইতিহাসের ছাত্র। গ্রামীণ স্থাপত্য নিয়ে গবেষণার কাজে সে গোপালপুরে এসেছে। গ্রামের স্কুলের শিক্ষক বীরেনবাবুর বাড়িতে তার থাকার ব্যবস্থা হয়েছে। বীরেনবাবু বললেন, ছায়াঘরটা নিয়ে যত গল্প, সব বাজে কথা, কিন্তু রাতে ওখানে না যাওয়াই ভালো। অদ্ভুত সব শব্দ হয়, লোকজন ভয় পায়। তনয় হাসলো। আমি ইতিহাস পড়ি, ভূত নয়। মিথের পেছনে সত্যিটা খুঁজবো। সন্ধ্যের পর আকাশ কালো হয়ে এলো, বিদ্যুৎ চলে গেল। বীরেনবাবুর বাড়ির উঠোনে কুপি জ্বালানো হলো। খাওয়া শেষে তনয় নোটবুক নিয়ে বসেছিল। হঠাৎ দরজার বাইরে হালকা কড়া নাড়ার শব্দ পেল। দরজা খুলে দেখলো কেউ নেই, কেবল ভেজা হাওয়া ঢুকলো ভেতরে। বীরেনবাবু বললেন, ওসব পাত্তা দিও না, হয়তো হাওয়া। রাত বাড়তে তনয়ের কৌতূহল চরমে উঠল। কুপি হাতে বেরিয়ে গেল ছায়াঘরের দিকে। অন্ধকারের মধ্যে ভাঙাচোরা বাড়িটার কালো ছায়া দাঁড়িয়ে আছে। দরজাটা অল্প খোলা। তনয় ভেতরে পা রাখলো। ভিজে গন্ধ, শ্যাওলা ধরা দেওয়াল, ভাঙা সিঁড়ি। হঠাৎ তার কানে এলো ফিসফিস শব্দ, যেন কেউ প্রাচীন বাংলা ভাষায় কিছু বলছে। সে কুপি তুলে আলো ফেললো, কিন্তু কাউকে দেখা গেল না সেখানে। ওপরে উঠতেই এক ঘরের দরজা আধ খোলা। দরজা ঠেলে ভেতরে ঢুকতে সে অবাক। ঘরের কোণে একটা পুরনো পিয়ানো রাখা, কিন্তু কেউ নেই। তবু বাজনার শব্দ হাওয়ায় ভাসছে। হঠাৎ পিয়ানোর ঢাকনা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল, যেন অদৃশ্য হাত টেনে দিল। তনয়ের বুকের ভেতর কাঁপুনি শুরু হয়ে গেল। সে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু পেছন থেকে স্পষ্ট এক মহিলা কণ্ঠ বলল, থামো, আমার কথা শোনো। তনয় ঘুরে তাকিয়ে দেখল এক ফ্যাকাশে মুখের মেয়ে, পরনের লাল পাড়ের সাদা শাড়ি, চোখ দুটি যেন অনেক দিনের কান্নায় ভরা। মেয়েটি বলল, আমি নীলা, এই বাড়ির বন্দি আত্মা, আমাকে মুক্তি দাও। তনয় স্তব্ধ। সে বিশ্বাস করতে পারছে না, এ কি বিভ্রম না সত্যি ভূত। নীলা ধীরে ধীরে বলল, হরনাথ আমার স্বামী ছিল, সম্পদের লোভে আমাকে বলি দিয়েছিল। আমার রক্তের দাগ আজও এই বাড়ির দেওয়ালে লুকিয়ে আছে। যে সেই দাগ মুছতে পারবে, কেবল সেও আমাকে শান্তি দিতে পারবে। ঝড়ের শব্দে ঘর কাঁপছে। তনয় অনুভব করলো এই গল্পের পেছনে অন্ধকার ইতিহাস লুকিয়ে আছে। সে প্রতিজ্ঞা করল নীলার অতৃপ্ত আত্মার রহস্য উন্মোচন করবে। তনয় সেদিন রাতে ঘুমোতে পারেনি। কুপি নিভিয়ে বিছানায় শুয়ে সে নীলার কথাগুলো মনে করছিল। ইতিহাসের বইতে যত রহস্যের কথা পড়েছে, এই অভিজ্ঞতা তার সব কিছুকে ছাপিয়ে গেছে। ভোর হতেই সে বেরিয়ে পড়ল। গ্রামের লোকজনের কাছ থেকে ছায়াঘর নিয়ে জানতে চাইলে সবাই কেবল চোখ নামিয়ে বলল, ওসব নিয়ে কথা বললে অশুভ হয়। একজন বৃদ্ধা ফিসফিসিয়ে বলল, ওখানে হরনাথ বাবুর পাপের ছায়া আছে, যে ঢোকে সে বদলে যায়। তনয় বীরেনবাবুর কাছ থেকে পুরো জমিদারের নথি পেল। কাগজে হরনাথের স্বাক্ষর, কিছু হিসাব, আর এক জায়গায় লেখা, নীলা, রক্তের অঙ্গীকার পূর্ণ হলো। এই বাক্যটি তনয়ের মাথায় ঘুরতে লাগলো। সন্ধ্যের পর আবার সে ছায়াঘরে গেল। এবার সে হাতে নোটবুক, টর্চ আর মোবাইল নিয়ে গেল। বাড়ির ভেতরে প্রবল স্যাঁতস্যাঁতে গন্ধ। ওপরের ঘর থেকে আবার পিয়ানোর মৃদু সুর ভেসে এলো।
তনয় সাহস সঞ্চয় করে ঢুকলো ভেতরে। নীলা আগের মতোই সেখানে দাঁড়িয়ে, আজ তার চোখে করুণার সাথে অদ্ভুত শক্তি। সে বলল, তুমি সত্যিই আমার কথা শুনতে এসেছো? তনয় মাথা নাড়ল। হ্যাঁ। কি করলে তোমার মুক্তি হবে বলো? নীলা ধীরে ধীরে বলল, হরনাথ আমাকে বলি দিয়েছিল, কারণ সে অমরত্বের মন্ত্র চেয়েছিল। সেই রাতের রক্ত এখনো বাড়ির গোপন ঘরে শুকিয়ে আছে। যতক্ষণ সেই দাগ থাকবে আমি এই দেওয়াল ছাড়তে পারবো না। তুমি যদি তাকে খুঁজে মুছতে পারো আমি শান্তি পাবো। তনয় জিজ্ঞাসা করলো, গোপন ঘর কোথায়? নীলা চোখ তুলে ছাদের দিকে ইশারা করলো। দালানের পেছনের সিঁড়ি বেয়ে এক গোপন কুঠির আছে, কিন্তু সাবধান, হরনাথের ছায়া আজও সেখানে প্রহরী। তনয় বাড়ির পেছনের সিঁড়ি বেয়ে উঠল। কাঠের দরজাটা মরচে ধরা, প্রায় ভেঙে পড়ছে। ঠেলে খুলতেই ঘন অন্ধকার। মোবাইলের আলো ফেলতেই দেওয়ালে অদ্ভুত চিহ্ন দেখা গেল, রক্তের মতো লাল। বাতাস যেন কেঁপে উঠল। হঠাৎ পেছনে ঠান্ডা নিঃশ্বাসের শব্দ। তনয় ঘুরে দেখল, কালো ধোঁয়ার মতো এক অভয়, মুখে হরনাথের নিষ্ঠুর হাসি। অভয় গর্জে উঠল, এটা আমার রাজ্য, কে সাহস করলো প্রবেশ করতে? তনয় পিছু হটে গিয়ে বলল, আমি সত্য খুঁজতে এসেছি, তোমার পাপ ঢাকা পড়ে থাকতে পারে না। হরনাথের ছায়া ঝাঁপিয়ে পড়ল, কিন্তু তখনই ঘরের অন্য প্রান্তে নীলা দেখা দিল। তার চোখে আগুনের মতো দীপ্তি। সে বলল, তোমার অন্যায়ের অবসান হবে আজ। হঠাৎ ঘরটা কাঁপতে শুরু করলো। দেওয়ালের রক্ত চিহ্ন যেন উজ্জ্বল হয়ে উঠল। তনয় বুঝল কিছু একটা করতে হবে। নীলার ইশারায় সে দেওয়ালের চিহ্নে হাত রাখলো। মুহূর্তে শরীরের ভেতর বরফের মতো ঠান্ডা হয়ে গেল, কিন্তু সে থামল না। চিহ্নের ওপর হাত বুলিয়ে ধীরে ধীরে সে মুছে দিল। এক বিকট আর্তনাদ ভেসে এলো, যেন পুরো বাড়িটা কেঁপে উঠল। কালো ধোঁয়া ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। নীলা তনয়ের দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে মুক্তির পথে এগিয়ে দিলে, কিন্তু শেষ বাঁধনটা এখনো রয়ে গিয়েছে। তনয় বিস্ময়ে জিজ্ঞাসা করলো, আর কি করতে হবে? নীলা বলল, হরনাথের আত্মা এখনো মুক্ত নয়, সে দালানের তলায় আটক। তাকে মুক্ত করে আলোয় আনতে হবে, তবেই সব শেষ হবে। রাতের গভীর অন্ধকারে তনয় আর নীলা ছায়াঘরের ভেতরে দাঁড়িয়ে। বাইরে ঝড় বয়ে যাচ্ছে, বাতাসে মাটির গন্ধ। বাড়িটা যেন নিঃশ্বাস নিচ্ছে, দেওয়ালগুলো কাঁপছে। নীলা বলল, হরনাথের আত্মা এই বাড়ির তলঘরে বাঁধা আছে, তার ক্রোধ এখনো শেষ হয়নি। তুমি যদি সাহস করো আমার সঙ্গে চলো। তনয় মাথা নাড়ল। তারা দুজনে বাড়ির পুরনো সিঁড়ি বেয়ে নিচে নামলো। তলঘরে ঢুকতেই এক অদ্ভুত শীতলতা শরীর দিয়ে কেটে গেল। দেওয়ালের শ্যাওলা গন্ধের সঙ্গে মিশে আছে পচা ফুলের গন্ধ। এক কোণে ভাঙা প্রদীপ, পাশে কালচে দাগে ভরা মেঝে। হঠাৎ ঘরের মাঝখানে ঘূর্ণির মতো ধোঁয়া জমে উঠল। ধোঁয়া থেকে গড়ে উঠল একটা মানুষ, হরনাথ। তার চোখ আগুনের লাভা। সে গর্জে উঠল, কে আমার নিদ্রা ভাঙতে এলো? তনয় সাহস জোগাড় করে বলল, তোমার পাপের শিকার আমি নই, কিন্তু আজ সত্যি সামনে আসবে। হরনাথ হাসলো, সত্যি? এই বাড়ি আমার, এখানে যা আছে সব আমার। নীলা তনয়ের সামনে দাঁড়িয়ে বলল, তুমি যতদিন এই ঘরে বাঁধা ততদিন আমি মুক্ত নই। আজ সব শেষ হবে। নীলা মেঝের কালো দাগের দিকে ইশারা করলো। তনয় বুঝল ওটাই হরনাথের অশুভ শক্তির কেন্দ্র। সে চারপাশে তাকিয়ে দেখল মাটির মধ্যে আধ ভাঙা একটা লোহার তাবিজ। তনয় তাবিজটা হাতে নিয়ে বলল, এই তাবিজে তোমার পাপের ছায়া বাঁধা আছে, তাই না? হরনাথ গর্জে উঠল, ফেলে দাও ওটা। কিন্তু তনয় শক্ত করে তাবিজ আঁকড়ে ধরল। নীলা তার হাতের ওপর হাত রেখে মন্ত্রের মতো কিছু বলতে লাগলো। মুহূর্তে ঘরটা আলোয় ভরে উঠল। হরনাথ চিৎকার করলো, শরীর ধোঁয়ার মতো গলে যেতে লাগলো। ধোঁয়ায় মিলিয়ে গেলে তলঘর শান্ত। নীলা তনয়ের দিকে তাকিয়ে হাসলো, এক শান্ত নিঃশব্দ হাসি। সে বলল, তুমি আমাকে মুক্ত করেছো, এতদিনের বন্দিশারা অবসান হলো, ধন্যবাদ। তারপর সে ধীরে ধীরে আলোয় কুয়াশায় মিলিয়ে গেল। তনয় এক মুহূর্তে দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে ওপরে উঠে এলো। ভোরের আলো তখন গোপালপুরের মাঠে পড়েছে। ছায়াঘর নিস্তব্ধ, যেন বহুদিনের বোঝা নামিয়ে ফেলেছে। তনয় দরজার বাইরে এসে দীর্ঘশ্বাস ফেলল। কয়েকদিন পর সে কলকাতায় ফিরে গেল। গবেষণার কাগজ জমা দিতে গিয়ে সে সব লিখল। ছায়াঘর শুধু ইতিহাস নয়, মানুষের লোভ, অপরাধ আর মুক্তির এক অমোঘ দলিল।
অতৃপ্ত আত্মার শান্তি চায়, আর সত্যের আলোর অন্ধকার ভেদ করলেই মুক্তি সম্ভব। গোপালপুরের মানুষ আজও বলে, বর্ষার রাতে ছায়াঘর থেকে পিয়ানোর সুর ভেসে আসে না, আর শুধু হালকা এক শান্তির বাতাস বয়ে যায়, যেন কেউ কৃতজ্ঞতায় মাথা নোয়াচ্ছে।